জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী ১ আগস্ট থেকে যা কার্যকরের কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হোয়াইট হাউস। গত ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্কারোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয় ৩৭%। ৩ মাস আলোচনার পর তা ২% কমিয়ে ৩৫% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও ১৩ দেশের কাছে নতুন শুল্কের পরিমাণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এখনও পুনর্বিবেচনা সুযোগ রয়েছে। কাল ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি না। এখন প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1 to 1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1 to 1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো USTR এর সাথে কথা বলা। এদিকে বাংলাদেশি পণ্যের শুল্কারোপ নিয়ে কাল যুক্তরাষ্ট্রের USTI এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হতে যাচ্ছে। বৈঠকটি থেকে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে তিনি বলেন, উইন উইন সিচুয়েশন আশা করছে সরকার। নিজ বাসায় এখন টিভিকে কথা জানান তিনি। আমাদের তো টক্স এখনো তো শেষ হয়নি। আপনারা জানেন 9 তারিখে, জুলাইয়ের 9 তারিখে আবার আরেক দফা ডিসকাশন আছে ইউএসের অফিসিয়ালদের সাথে। আমাদের যারা নেগোশিয়েট করছেন আমাদের হয়ে, তারা কথা বলবেন এবং আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়, এরকম একটা রেজাল্টের আমরা আশা করছি। আমাদের সব কিছুই লক্ষ্য রাখছেন যে এমন একটা জায়গায় আমরা যেতে চাই যে জায়গায় দুইটা কান্ট্রি বলবে যে না, ইটস গুড ফর মি, গুড ফর আস, সেই জায়গাটায় যেতে চাই। আমরা আশা করছি যে বাংলাদেশের যেইখানে কনক্লুশন হবে, আমরা আশা করছি যে ইট উইল লিড টু এ মানে আমাদের বেটার মার্কেট অ্যাক্সেস ইন ইউএসএ। আমরা আরও বেশি এক্সপোর্ট আইটেম রপ্তানি করতে পারবো। মার্কিন শুল্কারোপ ইস্যুতে দেশটির সরকারের সাথে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন পোশাক ব্যবসায়ীরা। তারপরও দেশটি ৩৫% শুল্ক আরোপ করায় পোশাক ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন BGMA এর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। সকালে চট্টগ্রামে এখন টিভিকে তিনি একথা বলেন। এমন অনেক ফ্যাক্টরি আছে যারা 100% শুধু ইউএসএতেই এক্সপোর্ট করে। তো 37% ডিক্লারেশন তো আমাদের যেটা ছিল সেটার জন্যে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা ছিল সরকার, এবং যেটা আমরা আশা করছিলাম একটা রিজনেবল জায়গায় আসবে। এখন আমরা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এটি ভিয়েতনামের চাইতেও অনেক বেশি। এটি কোনোভাবেই ইউএস কাস্টমারদের জন্য গ্রহণযোগ্য হবে না, এবং এটি আমার মনে হচ্ছে এই ট্যারিফ ইস্যুটা কনক্লুশনটা কবে নাগাদ হবে জানি না, যেহেতু আগামী 3 সপ্তাহ টাইম আছে, কারণ 1 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্টেশনের কথা। বিগত 3টি নির্বাচনে বিতর্কিত সব
বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, আগামীর সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে ইসিকে সহযোগিতা করবে কানাডা। বৈঠকে ভোটের সময়সূচি নিয়ে আলাপ না হলেও কমিশন যথাসময়ে তা জানাবে বলেও জানান তিনি। এর আগে জুনের শেষে বিএনপি এবং জামায়াতের সাথে সাক্ষাৎ করে কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল। আমাদের যে যারা পুলিং স্টাফ থাকবে তাদের ট্রেনিং, অবজারভার যারা থাকবে তাদের ট্রেনিং, পুলিং এজেন্টসদের ট্রেনিং, এই সমস্ত ক্ষেত্রে উনি বলেছেন যে কানাডা আপনাদের পাশে আছে, কানাডা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। ইটস ভেরি এনকারেজিং ফর মি অ্যাকচুয়ালি, ভেরি এনকারেজিং। ওনারা চান যে আমরা যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে হয়, সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন। তারপরে ওই যে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যানস, ইউএনডিপি ইজ ওয়ার্কিং, আইএফএস ইজ ওয়ার্কিং। জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় অবস্থান করছেন এনসিপির নেতৃবৃন্দ। বহরের সাথে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। এ নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অভ্র, একটু জানাবেন, এখন তো একদম আমরা দেখছি যে একরকম বৈরী আবহাওয়া আছে, এটি কি কোনো পদযাত্রায় প্রভাব ফেলছে কিনা? নেতাকর্মীরা কখন শুরু করেছেন পদযাত্রা? এই মুহূর্তে ঠিক কুমারখালীতে, কুষ্টিয়ার কুমারখালীতে আবরার ফাহাদের যেই কবর সেটি কিন্তু জিয়ারত করলেন এনসিপি নেতৃবৃন্দ এবং তারা কিন্তু পাশেই সংবাদ সম্মেলন করছেন। সেখানে কিন্তু তাদের পক্ষ থেকে এই যে শহীদ আবরার ফাহাদ আছে তার প্রতি কিন্তু শ্রদ্ধার কথা জানিয়েছেন এবং জানিয়েছেন যে এই যে শুধুমাত্র একটি ট্যাগ দিয়ে, শিবির ট্যাগ দিয়ে এভাবে একজন ছাত্রকে, মেধাবী ছাত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, এটি আওয়ামী ফ্যাসিজমের একটি প্রতীক বলেও তারা বলেছেন। তার পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই, এখনো কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে আছেন। তারা বলছেন যে এখানটায় যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই যে আবরার ফাহাদ, তার প্রতি কিন্তু এনসিপির সম্মান সবসময় থাকবে। এই যে এনসিপির যাত্রা, এই যাত্রাটি শুরু হয়েছে 1 জুলাই, এর পরবর্তীতে কিন্তু আজকের এই দিনে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে কিন্তু এনসিপি আরো বেশ কয়েকটি কার্যক্রম করবে। আমরা চেষ্টা করছি একটু এনসিপির নাহিদ ইসলাম তার কথা শুনতে, মূলত আমরা চলে যেতে চাই সেখানে। আবরার ফাহাদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আমরা জানি যে 2019 সালের 7ই অক্টোবর আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। 2019 সালেই আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন, আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন। 2018 কোটা সংস্কার, নিরাপদ সড়কের পরে 19 সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে।
এবং আবরার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল। এবং আবরার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে। ফলে আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি না মানলে সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। 6 দফা দাবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে আন্দোলনকারীরা জানান, পেশাগত মর্যাদার দিক থেকে দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। পদবৈষম্যের পাশাপাশি পদমর্যাদাতেও রয়েছে বৈষম্য। এদিকে ময়মনসিংহেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য সহকারীরা 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। টাঙ্গাইলেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। জেলা সদরে এই কর্মসূচিতে অংশ নেয় 12 উপজেলার 350 আন্দোলনকারী। নোয়াখালীতে সিভিল সার্জনের কার্যালয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচি থেকে ইপিআই টিকা কার্যক্রম সহ মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ও যাবতীয় কার্যক্রম বন্ধের হুমকি দেন তারা। সাগরে লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের কবলে দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা। টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। গতকাল থেকে টানা ভারী বর্ষণের কবলে ফেনী। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 333 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা বেড়েছে, ভোগান্তি। ভারী বর্ষণের প্রভাবে পানি বাড়ছে সীমান্তবর্তী মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এদিকে নোয়াখালীতে 126 মিলিমিটার বৃষ্টিতে বিভিন্ন সড়ক, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থী ও কর্মজীবীদের। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালীতে 215 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডুবে আছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। ইউক্রেনে আবারও অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেনের উপর তীব্র হামলা চালাচ্ছে এবং সেজন্য দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে প্রতিরক্ষা অস্ত্র পাঠাবে বলে জানান ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনে কিছু অস্ত্র সহায়তা স্থগিত করে মার্কিন প্রশাসন। স্থগিত করা চালানে ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার মিসাইল ধ্বংস করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম ছিল। 3 ম্যাচে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 1 বছর পর আবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় বাংলাদেশ। গেল বছর লঙ্কানদের বিপক্ষেই সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর থেকেই ঘুরপাক খেয়েছে ব্যর্থতার চক্র। তবে প্রেমাদাসাই সবশেষ ম্যাচে জয় বাংলাদেশকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। সেই সঙ্গে ক্যান্ডিতে আজ বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। এর আগে কখনোই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা হয়নি। সেই অভিজ্ঞতাও নিশ্চিতভাবেই নিতে চাইবে টাইগাররা।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।